নিভ্রান অবিশ্বাস নিয়ে তাকাল। বলল, মজা নিচ্ছেন? রাত্রি থতমত খেল। চোখমুখ কুঁচকে বলল, মজা নিবে কেন? সত্যি বলছি। সামনে তাকিয়েই হাসল নিভ্রান। চুলে মাঝে হাত চালিয়ে হঠাৎই মুখটা আবারও নিয়ে গেল রাত্রির ঘাড়ের কাছে। বুক ভরে শ্বাস নিতেই আর্স্ট হয়ে গেল রাত্রি। থেমে থেমে বলল, কি করছেন? নিভ্রান নাক সরিয়ে তৎক্ষণাৎ ওর দিল। আমি তীব্র ঘ্রাণ পাচ্ছি রাত। আর আপনি বলছেন আপনি পারফিউম দেন না। সিরিয়াসলি? আমি মিথ্যে কেন বলবো? বাচ্চাসুলভ গলায় কাতর হয়ে বলল রাত্রি। কণ্ঠে নিজেকে সঠিক প্রমাণ করার টান। নিভ্রান এক আঙ্গুলে কপাল ঘষল। রাত্রির অসহায় চাহনি দেখে মুহূর্তেই হেসে ফেলল। মেয়েটা অল্পতেই অস্থির হয়ে পড়ে। মুখের হাসি বজায় রেখেই ডানহাতে মাথার পিছের অংশে হাত বুলিয়ে দিল সে। কোমল কণ্ঠে বলল, আচ্ছা, মানলাম পারফিউম দেননি। এটা আপনার নিজস্ব ঘ্রাণ। নতজানু হয়ে গেল রাত্রি। মা ছাড়া অন্য কারো কাছ থেকে এমন স্নেহ তার দীর্ঘদিনের অপরিচিত। মায়ের আদর ও তো সহসা তার কপালে জুটে না। চট্টগ্রাম গেলে এক দুদিন, তারপর আবার সেই নিঃসঙ্গতা, একাকিত্ব। কান্নাগুলো গিলে নিজেকে সামলে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করল রাত্রি। বলল, আপনি কোথায় থাকেন? আমার বাসার কাছেই। হুঅন্যমনস্ক হয়ে ওর দিল নিভ্রান। রাত্রি বুঝল না তার কথা। বৃষ্টি পড়ছে টুপটাপ। হাত পা আংশিক ভিজলেও ভিজার মতো ভিজছে না। রাত্রির মনে হচ্ছে নিভ্রান আটকে গেছে। চোখের অপলক দৃষ্টিই বলে দিচ্ছে লোকটার বৃষ্টি কত পছন্দ। সশব্দে গলা ঝাড়ল সে। নিভ্রান সচকিত হয়ে তাকাল। অস্থির কণ্ঠে বলল, কি হল? গলায় কিছু আটকেছে? পানি কিনে আনব? বিহবল চোখে চেয়ে রাত্রি এলোমেলো গলায় ওর দিল, কিছু হয়নি। শান্ত হন। ভয় পাইয়ে দিয়েছিলেন। কেন? নিভ্রান হাসল শুধু। ওর দিল না। রাত্রি গুমোট হয়ে গেছে আবারও। নিভ্রানের কথা, একটুতেই প্রবল অস্থিরতা, দায়িত্বশীল কাজকর্ম সবকিছুতেই কেন যেন ভয়ঙ্কর কোনো অনুভূতির আভাস পাচ্ছে সে। কিন্তু এসব তো তার জন্য নিষিদ্ধ। নিষিদ্ধ দিকে দৃষ্টি না দেয়াই শ্রেয়। আমিও একাই থাকি রাত। ঠিক আপনার মতো। একদম একা। কেন? ভাবনার জগৎ থেকে বেরিয়ে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল রাত্রি। একটা পূর্ণ গোলাকার বৃষ্টির ফোঁটা গালের মাঝ বরাবর এসে পড়েছে। নিভ্রান তার দিকে ফিরে মুচকি হাসল। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে পানিটা মুছিয়ে দিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, বলবনে একদিন। খানিক বাদে প্রশ্ন করল রাত্রি, কটা বাজে? কণ্ঠে উৎকণ্ঠা, ভীতভাব। নিভ্রান কপাল কুঁচকে ঘড়ি দেখল। অন্ধকারেও তার সিলভার ঘড়িটা নতুনের মতো চকচক করছে। ৯:৪৫। কেন? কিছু হয়েছে? রাত্রি ধাতস্থ হল। মুখের ভীতিভাবটা কিছুটা কমেছে। হাতের উল্টোপিঠ দিয়ে ঠোঁটের উপরের ঘামটুকু মুছে নিল সে। বলল, 10টার পর গেট বন্ধ করে দিবে। একটু তাড়াতাড়ি যেতে বলুন না। চিন্তার কিছু নেই। 10টার আগেই পৌঁছে যাব। আশ্বস্ত করে বলল নিভ্রান। এক হাতে কুচি ধরে সাবধানে সিঁড়ি ভেঙে উপরে উঠছে রাত্রি। চোখ মেঝের দিকে। সিঁড়িতেই দেখা হলো বাড়িওয়ালা চাচির সাথে। নাম রাহেলা। সালাম দিয়ে ভদ্রমহিলাকে যাওয়ার জায়গা দিয়ে সাইড হয়ে দাঁড়ালো রাত্রি। ভদ্রমহিলা গেল না। ছুকছুক চোখে আপাদমস্তক রাত্রিকে দেখে তীরের মতো তীক্ষ্ণ গলায় বললে, মাইয়া মানুষ এত রাতে আসো কেন? জানো না 10টার পরে গেট বন্ধ?
ভদ্রমহিলার কণ্ঠে গ্রাম্য টান আছে। রাত্রির রাগ হলেও ভদ্রভাবেই বলল, 10টার আগেই এসেছি আন্টি। রাহেলা যেন প্রস্তুত ছিল পরের প্রশ্ন ছোড়ার জন্য। তুমি এত রাতে আইবা কেন? আগে আসতে পারো না? মেয়ে মানুষের এত বাইরে বাইরে কি? আমার টিউশনি ছিল। তাছাড়া নিয়ম সবার জন্য এক। আমি তো 10টার আগেই এসেছি। এত প্রশ্ন করছেন কেন? দাঁতে দাঁতে চেপে ওর দিয়ে পুনরায় সালাম দিয়ে আসছি বলে পাশ কাটিয়ে গটগট করে উপরে উঠে গেল রাত্রি। এদেরকে মাঝেমধ্যে উচিত কথাটা বলে দিতে হয়, নয়তো অবলা ভেবে অপদস্থ করার প্রভাব দিন দিন বেড়েই যাবে। রাহেলা কটমটে দৃষ্টিতে রাত্রির যাওয়ার দিকে চেয়ে রইল। মেয়েটাকে তার সব দিক দিয়েই পছন্দ, শুধু কটা কটা কথা ছাড়া। এই নজরকাড়া রূপে তার ভাইগনা তো গতবার এ বাসায় আসার পর পাগলই হয়ে গিয়েছিল। যে করেই হোক এ মেয়েকে লাগবেই। মেয়ের বাবা নেই শুনেও ভাইগনার পাগলামিতে রাত্রিকে প্রস্তাব দিয়েছিল সে। কিন্তু রাত্রি খুবই স্পষ্ট ভাষার তাকে না করে দিয়েছিল। রুগ্ন শ্বাস ছাড়ল রাহেলা। মেয়েটার এই দেমাগ তার আর সহ্য হচ্ছে না। রাত গভীর হয়েছে। খাবার খেয়ে সব গুছিয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিল রাত্রি। ফোন লাগালো মায়ের নাম্বারে। ভেতরটা খুব স্বস্তিহীন লাগছে। বুক ধরফর করছে। ফোন রিসিভ হল। রাত্রি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, মা? ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না। ভেসে আসলো একজন পুরুষের ভরাট গলা, দিতেছি। পাল্টা কিছু বলল না রাত্রি। দরজা খোলার ক্যারকার শব্দে বোঝা গেল ফোনটা একটু পরে মায়ের কাছে পৌঁছে যাবে। লোকটা তার আপন মামা। তবুও লোকটার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাভক্তি নেই রাত্রির। ইনি হচ্ছে তার দেখা নিকৃষ্ট মানুষজনদের মধ্যে একজন। একটু পরেই মায়ের স্নেহমাখা ডাক শোনা গেল, রাত। রাত্রি দাঁত বের করে হাসল। প্রশান্তির হাসি। এই রাত ডাকটায় কি যেন আছে, খুব শান্তি দেয়। আগে শুধু মা আর বাবাই তাকে এ নামে ডাকত। বাবা চলে যাওয়ার পর শুধু মা একা ডাকত, এখন আবার নিভৃানো যোগ হয়েছে। তুমি ঠিক আছো মা? পায়ের ব্যথা কমেছে? রুবিনা বেগম জোরপূর্বক হেসে জবাব দিলেন, আমি ঠিক আছি রে মা। ওই লোকটা আজ কোনো ঝামেলা করেছিল? রাত্রির সোজাসাপটা কঠিন গলার প্রশ্ন। ধাত ওই লোকটা বলিস কেন? তোর মামা হয় না? গুরুজনদের এভাবে ডাকতে নেই। উনার গুরুজন হওয়ার যোগ্যতা নেই মা। আমাকে থাকতে দেয় এই তো বেশ। রাত্রি রাগ নামাল। মাকে এসব বলে লাভ নেই। সে খুব সহজ সরল মানুষ। গলার স্বর স্বাভাবিক করে সে বলল, বাদ দাও। কিছুক্ষণ কথার পর ফোনের দিকে তাকালো রাত্রি। লেখা উঠেছে 14 মিনিট 30 সেকেন্ড। তপ্ত শ্বাস ছাড়ল সে। মায়ের সাথেও মেপে মেপে কথা বলতে হয় আজকাল। ফোনটা আবারও কানে লাগিয়ে বিরস, বেজার কণ্ঠে বলল, আজ রাখছি মা। ফোনের টাকা শেষ হয়ে যাবে। রুবিনা বেগম সন্তুষ্ট কণ্ঠে বললেন, আচ্ছা মা, তুই কেটে দে তাহলে। আমি তো পারি না। তুমি পারো না? না বলো, তুমি ওই লোকের ফোনে চাপ দিতে ভয় পাও? মেয়ের স্পষ্টভাষী কথায় মিয়ে গেলেন রুবিনা বেগম। বলার মতো কিছু পেলেন না। ফোন কাটার আগে রাত্রি গমগমে গলায় বলে উঠল, ওই লোকের বাসায় আর থাকতে হবে না। অনার্সটা শুধু কমপ্লিট হোক। তোমাকে যেভাবেই হোক ঢাকায় নিয়ে আসব আমি। দেখো। মেয়ে রেগে যাচ্ছে বুঝতেই রুবিনা বেগম পরিস্থিতি ঠান্ডা করার জন্য হাসলেন। বললেন, হয়েছে, এত চাপ নিতে হবে না। একটু দম নে এবার। পরের দিন রাতের বেলা
টিউশনির বাসা থেকে নামতেই নিভ্রানকে দেখে অবাক হল না রাত্রি। কাল রিকশা থেকে নামার পরই নিভ্রান তাকে বলেছিল আজকে তারা একসাথে ফিরবে। নিভ্রানের আবদার মাখা কণ্ঠের বিপরীতে মানা করতে পারেনি সে। সম্মতি দিয়েছিল। তবে অবাক হল নিভ্রানকে গাড়িতে বসা দেখে। তাকে দেখেই গাড়ির কাচ নামাল নিভ্রান। বলল, এসেছেন তাহলে, বলে একবার ঘড়ির দিকে তাকাল। তারপর ফিচেল গলায় বলল, আজকে বোধহয় একটু বেশি পড়িয়েছেন। রাত্রি অপ্রস্তুত হাসল। বলল, স্টুডেন্টের পরীক্ষা তো সামনে, তাই আর কি। নিভ্রান গাড়ির চাবি ঘুরাচ্ছে। রাত্রি তড়িঘড়ি করে বলল, আমি গাড়িতে যেতে পারব না, দমবন্ধ লাগে এসব। নিভ্রান ঠোঁট এলিয়ে হাসল। সিটবেল্ট খুলতে খুলতে বলল, আপনাকে যেতে বলেছে কে? নেমে যাচ্ছি তো বলতে বলতেই নেমে এলো সে। গাড়ির দরজা লক করে অজান্তেই নিজের হাত বাড়িয়ে বলল, আসুন। একটু দ্বিধা করে হলেও পরম ভরসায় হাতটা ধরল রাত্রি। নিভ্রান তা শক্ত করে আঁকড়ে নিল। শুরু হল পাশাপাশি পদচারণ। গলির মোড়ে প্রায় পৌঁছেই গেছে তারা। কথা বলায় মশগুল ছিল তার মাঝেই ডাক পড়ল, এই মেয়ে। রাত্রি ফিরে তাকাল। মুদি দোকানদারওয়ালা ডাকছে তাকে। কারণটাও সে জানে, টাকা বাকি আছে। নিভ্রানের ফোন বাজল। সে ফোন কানে তুলে দোকানদারের দিকে তাকাল। রাত্রি হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি দাঁড়ান, আমি একটু আসছি, বলেই দোকানের সামনে গেল সে। নিভ্রান একটু দূরে গিয়ে দাঁড়াল। জরুরি ফোন এসেছে, তুমি তো দেখাই দাও না। সেই যে বাকি সদাই নিলা, টাকা তো আর দিল না। পান খাওয়া লাল দাঁত বের করে বলল মতিন মিয়া। রাত্রি বিনীত স্বরে বলল, সামনের মাসেই দিয়ে দিব চাচা, একটা দিন একটু অপেক্ষা করেন। এখনো কও সামনের মাসে? হইব না, আমার এখনই লাগব, কোনো ছাড়াছাড়ি নাই। আমার টাকা দিয়ে তারপর তুমি যাইবা। চাচা। মতিন মিয়া রাত্রির নরম স্বর শুনে আরো পেয়ে বসল। বলল, টাকা না থাকলে জিনিস নাও কেন? রাত বিরেতে প্রেমিক নিয়ে ঘুরো আর টাকা দিতে পারো না, তাই না? তামাশা নাকি? রাত্রি নিমিষেই অগ্নিমূর্তি ধারণ করল। তেজি গলায় বলল, মুখ সামলে কথা বলুন চাচা, আপনার টাকা। ওই মাইয়া, কারো রাগ দেখাও তুমি। টাকা না থাকলে টুকু বলেই রাত্রির গায়ের ওড়না হাতের মুঠোয় চেপে ধরল মতিন মিয়া। সাথে সাথেই সজোরে চিৎকার করে উঠল রাত্রি। হিংস্র বাঘিনীর মতো বলল, ওড়না ছাড়ুন। রাত্রির চিৎকারে বুকটা ধক করে উঠল নিভ্রানের। শান্ত নিউরনগুলো অশান্ত হয়ে উঠল। ফোনের ওপাশের ব্যক্তিটা গম্ভীর গলায় জরুরি কথা বলে যাচ্ছে। কর্ণপাত করল না নিভ্রান। চট করে ফোনটা কেটে দিয়ে হনহন করে এগিয়ে গেল রাত্রির দিকে। কপালের রগগুলো স্পষ্ট নীল। শক্ত করে ওড়না টেনে ধরেছে রাত্রি। মতিন মিয়া সজোরে টান দিতেই তা হাত থেকে কিছুটা ছুটে গেলেও গা থেকে সরে গেল না। যন্ত্রণায় চোখ বুজে ফেলল রাত্রি। জর্জেট কাপড়ে ঘষা লেগে হাতটা বোধহয় ছিলেই গেছে। তবুও দমে গেল না সে। গায়ের জোরে না পেরে জিহ্বাকে কাজে লাগাল। বলল, লজ্জা করে না? তোর সন্তানের বয়সী একটা মেয়ের ওড়না ধরস। ছি, নিজের মেয়েটাকে অন্তত রেহাই দিস। কাপুরুষ কোথাকার। মতিন মিয়া দাঁত কিরমির করে। বিশ্রী নজরে রাত্রির শরীরে চোখ বুলিয়ে বলে, টাকা দিতে পারো না আবার বড় বড় নীতি ককথার মাঝেই শার্টের কলার টেনে ধরল নিভ্রান। সজোরে ঝাঁকিয়ে গর্জন করে বলল, ছাড়। নিমিষেই ভয় কেঁপে উঠল মতিন মিয়া। হাতের ওড়নাটা আপনা আপনিই ছুটে গেল। রাত্রি যেন জান ফিরে পেল।
নিভ্রান চোখে আস্ত অগ্নিবলয় নিয়ে চেয়ে আছে। সেকেন্ড না গড়াতেই ঘুষি পড়ল মতিন মিয়ার নাক বরাবর। রক্ত এসে গেছে। এদিক ওদিক তাকালো রাত্রি। ভাগ্য সহায় যে রাস্তা ফাঁকা, নতুবা এতক্ষণে গোলযোগ বেঁধে যেত। মতিন মিয়া কোনো রকমে উচ্চারণ করল, আমি টাকা পা। নিভ্রান তৎক্ষণাৎ ছাড়ল তার কলার। পকেটে হাত ঢুকিয়ে মানিব্যাগ বের করতে করতে বলল, টাকা পাস তাই না? কত টাকা বল? ৩,৫০০। মতিন মিয়ার চটপট উয়োর। রাত্রি তড়িঘড়ি করল। অগোছালো কণ্ঠে বলল, দেখুন, আপনি টাকা আপনার দিতে হবে না। নিভ্রান সজোরে ধমক দিল, চুপ করে থাকুন রাত, কোনো কথা বলবেন না। নিভ্রানের রাম ধমকে মুহূর্তেই চুপসে গেল রাত্রি। আমতা আমতা করেও কিছু বলতে পারল না। নিভ্রান ১,০০০ টাকার ৪টে নোট বের করল। মতিন মিয়ার মুখের উপর ছুঁড়ে মারতেই সেগুলো মেঝেতে পড়ে গেল। মতিন মিয়া ব্যস্ত হাতে তুলল, যেন ৭ রাজার ধন মাটিতে ছড়িয়ে গেছে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো রাত্রি। মানুষ টাকার জন্য এমন করে কেন? নিভ্রান পকেটে মানিব্যাগটা ঢোকাল। রাত্রির হাত টেনে মুঠোয় নিল। মতিনের দিকে চেয়ে বলল, আমাদের ব্যাপারে কোনো রকমের কুৎসা রটানোর আগে নিজের নিবি, কেটে ফেলব কিন্তু। কি যে বলেন স্যার, আমি তো শুধু টাকাটার জন্যই। নাকের রক্তটা মুছে টাকাগুলো ক্যাশবাক্সে রাখতে রাখতে বলল মতিন মিয়া। নিভ্রান আর এক মুহূর্তের জন্যও দাঁড়াল না সেখানে। রাত্রিকে নিয়ে গটগট করে হেঁটে চলল উল্টো পথে। চোখ ভর্তি পানি নিয়ে মাথা নিচু করে থাকা অন্যমনস্ক রাত্রি খেয়াল করেনি তারা উল্টো পথে হাঁটছে। ব্রিজটা শুনশান। রাস্তার ধারে দাঁড়ানো নিশ্চুপ নিয়ন বাতিগুলো মনে বচ্ছে মাথা ঝুঁকিয়ে পথ দেখিয়ে চলেছে মানবমানবী দুটোকে। রাত্রি কথা বলেনি, মাথা নিচু করে চুপচাপ হাঁটছে। কয়েক ফোঁটা জল ইতিমধ্যেই গড়িয়ে পড়েছে গাল বেয়ে। নিভ্রানের শক্ত গম্ভীর দৃষ্টি সামনের দিকে। ঘড়িতে বাজে ১০টা ২০। রাত্রির বাসার দরজা বন্ধ করে দিয়েছে এতক্ষণে। সেদিকে যেয়ে লাভ নেই। আপনার টাকাটা আমি দ্রুতই ফেরত দিয়ে দিব। ভেজা গলায় যথাসম্ভব স্বাভাবিকভাবে বলার চেষ্টা করল রাত্রি, কিন্তু পারল না। নিভ্রান ধরে ফেলল সহজেই। হাতের বাঁধনে বল প্রয়োগ করে রাত্রিকে কাছে টেনে নিল। সচকিত কণ্ঠে বলে উঠল, আপনি কাঁদছেন? রাত্রির সহ্যক্ষমতা যেন নিমিষেই ভেস্তে গেল। উচিত-অনুচিতের হিসেবটা ভুলে গেল তার ব্যথাময় মস্তিষ্ক। উতলে উঠল ভেতরের চাপা কষ্টটা। হুঁশ হারিয়ে ডুকরে কেঁদে উঠে নিভ্রানের দুহাতে ঝাপটে ধরে বুকে মাথা গুজে দিল সে। থমকে গেল নিভ্রান। রাত্রি গলা কাঁপিয়ে কাঁদছে। সেই ধ্বনির হৃদয়বিদারক সুর যেন মনের পর্দায় চরমভাবে আঘাত হানছে। নিভ্রান নিজেকে সামলাল। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঠিক প্রথম দিনের মতোই প্রচণ্ড স্নেহ নিয়ে রাত্রির চুলের ভাঁজে হাত বুলাল। নরম গলায় ডাকল, রাত।
রাত্রির ওর এলো না, বরং কান্নার গতি বেড়ে গেল আরো। ভেতরটা চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে, পৃথিবীটা অসহ্য লাগছে। নিভ্রাণ শুকনো ঢোক গিলল। রাত্রির মাথাটা বুকের সাথে আরো একটু চেপে নিয়ে পুনরায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদে না। রাত্রি কাঁদতে কাঁদতেই আহাজারি করে উঠল। মানুষ এমন কেন, এত খারাপ কেন? আচ্ছা, এসব বাদ দিন, কান্না থামান। কিছু হয়নি। রাত্রির কান্না 2 সেকেন্ডের মতো থেমে গেলেও পরের সেকেন্ডেই তা দ্বিগুণ বেঁধে আছড়ে পড়ল নিভ্রাণের বুকে। দিশেহারা হয়ে উঠল নিভ্রাণ। বলল, আপনাকে কান্না মানায় না রাত। আপনি না কত সাহসী। রাত্রি নাক টানল। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি আর পারছি না। সত্যি বলছি, একদম পারছি না। আপনাকে পারতে হবে। দেখি। বলে রাত্রিকে টেনে সরালো নিভ্রাণ। গালের পানি মুছিয়ে দিয়ে আচমকাই কোমর ধরে বসিয়ে দিল ব্রিজের রেলিংয়ে। রাত্রির মুখ এখন তার মুখ বরাবর। ভয় চমকে উঠল রাত্রি। কান্না মিশ্রিত জড়ানো গলায় বলল, পড়ে যাব। নামিয়ে দিন। পড়বেন না। বলে এক হাত আলতো করে কোমরে রেখে সযত্নে আগলে ধরল নিভ্রাণ। 4 চোখ এক করে নিতেই আবারও চোখ ভর্তি পানি নিয়ে মাথা নোয়াল রাত্রি। নিভ্রাণ ঠোঁট কামড়ে ধরল। মেয়েটার নাকের ডগা লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। ঠোঁট দেখে মনে হচ্ছে রক্ত জমাট বাঁধা। পানি গড়িয়ে পড়ার মাঝেই নরম স্পর্শে গালে হাত রাখল নিভ্রাণ। বৃদ্ধাঙ্গুলের ছোঁয়ায় মাত্র বেরিয়ে পড়া ফোঁটার অস্তিত্ব বিনাশ করে নম্র কণ্ঠে বলল, আবার কাঁদছেন কেন? বললাম না আপনাকে কান্না মানায় না। আপনি তো এত দুর্বল নন। জোরে একটা শ্বাস ছাড়ল রাত্রি। মাথাটা নুয়েই রাখল। নাক টেনে হাতের উল্টোপিঠ দিয়ে ঠোঁট মুছে বলল, আপনার দেরি করিয়ে দিলাম। কটা বাজে? এক নজর ঘড়ি দেখল নিভ্রাণ। হতাশ গলায় বলল, দেরি আপনার হয়েছে রাত। 10:30টার উপরে কাঁটা ঘুরছে। ও আল্লাহ! বলেই তড়িৎগতিতে নামতে গেল রাত্রি। কিন্তু কোমরে রাখা হাতের মৃদু চাপ থামিয়ে দিল তাকে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিভ্রাণ বলল, রাখুন তো আপনার তাড়াহুড়ো। পানি আছে ব্যাগে? রাত্রি থামল। বোকা কণ্ঠে বলল, আছে। আপনি খাবেন? বের করুন। পানির বোতলটা হাতে নিয়ে ছিপি খুলে রেলিংয়ে রাখল নিভ্রাণ। রাত্রি কোমর থেকে হাত সরাতেই থতমত খেয়ে দ্রুত নিভ্রাণের কাঁধে হাত রাখল রাত্রি। খামছে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, পড়ে যাব তো। শক্ত করে ধরে রাখুন। বলে এক হাতের তালুতে পানি ঢেলে বোতলটাও রেলিংয়ের উপর রাখল নিভ্রাণ। অতিরিক্ত পানিগুলো রাস্তায় ফেলে ভেজা হাত রাত্রির চোখের পাতায় ছোঁয়াল। পরিষ্কার করে মুছে দিতে দিতে বলল, কেঁদে কেটে কি করলেন রাত? রাত্রি লজ্জা পেল। সে কখনো কারো সামনে কাঁদে না, কখনো কাঁদে না। শেষবার বাবা মারা যাওয়ার পর হাউমাউ করে কেঁদেছিল। তারপর থেকে মায়ের কাছে গেলেও কান্না চেপে রাখে, পাছে মা কষ্ট পাবে। সেজন্য সে কাউকে দেখায় না নিজের কষ্টগুলো। আজ কেন এমন হলো বুঝতে পারছে না। কেন সে নিজের নিয়ন্ত্রণ হারালো? নিভ্রাণের সামনে বাচ্চাদের মতো কান্না জুড়ে দিল। সারা মুখ ভালো করে মুছিয়ে দিয়ে বোতলের ছিপি আটকে দিল নিভ্রাণ। রাত্রি অন্যমনস্ক হয়ে পড়েছে। নিজের ঝুলন্ত পায়ের দিকে চেয়ে রয়েছে একদৃষ্টে। চোখে মুখে বিষণ্ণ ভাব। খানিক বাদেই সে স্বগতোক্তি করল, পৃথিবীতে সবকিছুর ঊর্ধ্বে টাকা। নিভ্রাণ হাসল। দুপাশে হাত রেখে ঝুঁকে গিয়ে হালকা ফিসফিস করে বলল, আর আপনি আমার কাছে পুরো পৃথিবীর ঊর্ধ্বে। কয়েক মুহূর্ত চোখে চোখেই কেটে গেল।
রাত্রির আখিপল্লব থেমে গেছে। মায়াবী চোখজোড়া যেন পলক ফেলতে ভুলে গেছে অকালেই। নিভ্রানের কালো চোখের মণিতে সম্মোহন লেগে যাচ্ছে। নিয়ন বাতির হলদে আলোতে মেয়েটার দৃষ্টি কেমন ঘোলাটে দেখাচ্ছে, যেন অস্বচ্ছ অনুভূতিদের আস্ত এক সাম্রাজ্য। নিভ্রান পলক ফেলল, একবার, দুইবার, পরপর তিনবার। রাত্রি মধ্যে কোনো পরিবর্তন দৃষ্টিগোচর হল না। নিভ্রান হাসল, কিন্তু নিঃশব্দে। সোজা হয়ে রাত্রির বামগালে হালকা চাপড় মেরে বলল, আরে পলক তো ফেলুন, চোখে পানি এসে যাচ্ছে আপনার। সম্ভিত ফিরল রাত্রির। একাধারে এতক্ষণ চেয়ে ছিল বলে চোখ জ্বালা করছে। পানিও এসে পড়েছে অল্প। মাথা নামিয়ে পলক ঝাপটিয়ে পানিগুলো সামলে নিল সে। নিভ্রানের দিকে চোখ পড়তে নিমিষেই গুমরে গেল। গায়ের কাটা দিয়ে উঠল। লজ্জায় দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে অস্থিরভাবে রাস্তায় চোখ বুলাতে লাগল। লোকটা কিভাবে এত ভয়ঙ্কর একটা কথা এতটা অকপটে বলে ফেলল? নিভ্রান হাসল, আবারও ঝুঁকে কণ্ঠে হাসির রেশ টেনেই বলল, এতক্ষণ তো চোখই ফেরাতে পারছিলেন না, এখন কি হল? রাত্রি এক পলক তাকাল। কিছু একটা বলতে যেও থেমে যেতেই নিভ্রান বলল, থামলেন কেন? বলুন। আমতা আমতা করল রাত্রি। একটু সহজ হয়ে যেতেই অসাবধানতায় নিভ্রানের কাঁধ থেকে হাত নামিয়ে বলল, আপনি এটা কি বললেন? রাত্রির হাতের অবস্থানটা লক্ষ্য করতেই খুব সন্তর্পণে রাত্রির কোমরে হাত গলিয়ে একটু সামনের দিকে টেনে নিল নিভ্রান। রেলিংটা অতটাও মোটা না, বলতে গেলে বেশ সরুই। একটু বেসামাল হলেই পড়ে যাবার সম্ভাবনা শতভাগ। রাত্রি ওরের আশায় চেয়ে আছে। নিভ্রান শ্বাস ফেলে বলল, ভুল কিছু তো বলিনি। ফর্সা গালে টকটকে লালাভ আভা। রাত্রি ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিল। বারবার চোখের পলক ফেলাটাই তার অনুভূতিগুলোর নীরব বহিঃ প্রকাশ। নিভ্রান কাছে আসলো আরও একটু। নিঃশ্বাসের বহর রাত্রির ছাড়া মুখে ছড়িয়ে দিয়ে বলল, আপনি লজ্জা পাচ্ছেন রাত? কেন পাচ্ছেন জানেন? ওর দিল না রাত্রি। নিভ্রানের উষ্ণ নিঃশ্বাসের ঝড়ে ভেতরের উত্তাল তোলপাড়টা বেড়ে যাচ্ছে। রাত্রির উস্কুসানি লক্ষ্য হতেই নিভ্রান সরে গেল। রাত্রি ছোট্ট করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল। অতঃপর ঘাড় বাঁকিয়ে ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীর কালো পানির দিকে তাকিয়ে তাচ্ছিল্যর সুরে বলল, সত্যিকার অর্থে এসব কথার কোনো মানে নেই মিস্টার। এসব মানুষ শুধু বলার জন্যই বলে। বাস্তবতাটা একেবারে ভিন্ন, খুব কঠিন। সেখানে এসব আবেগী উক্তির মূল্য নেই। বুঝলেন? নিভ্রান চমকাল না, অপ্রতিভ হল না। খুব স্বাভাবিকভাবেই কথাটা হজম করে নিল। রাত্রির থেকে এমন কিছুই আশা করেছিল। মেয়েটা অন্যরকম। ঠোঁটের কোণ প্রসারিত করে সে বলল, আপনাকে একদিন এই উক্তির মূল্য বুঝিয়ে দিব রাত। সেই একদিনের অপেক্ষায় মুচকি হেসে বলল রাত্রির কণ্ঠে ছাড়া ছাড়া ভাব। নদীর পানিতে রং নেই। আকাশে চাঁদ থাকলে হয়তোবা ঝলমল করত। বেশ কিছুক্ষণ দুজনের দৃষ্টিই নীরবে সেই পানির দিকে নিবদ্ধ হয়ে রইল। মধ্যকার দূরত্ব খুব কম। পরিবেশটা আচ্ছন্ন হতেই ধ্যান ভেঙে গলা ঝাড়ল রাত্রি। ঘাড় ফিরাতেই নিভ্রানকে নিজের খুব কাছে পেল। শুকনো একটা ঢোক গিলল সে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরুন, নামি। বাসায় যেতে হবে। নিভ্রান সরে গেল। রাত্রি হালকা লাফে রাস্তায় নেমে এলো। জামার ধুলো ঝাড়ছে তখনই নিভ্রান বলল, আপনার বাসার না গেট আটকে দিয়েছে? রাত্রি ব্যস্ত ভঙ্গিতে বলল, সমস্যা নেই, একটু অনুরোধ করলেই ঢুকতে দিবে। বেশি হলে দু চারটা কথা শোনাবে, এই আর কি।
নিভ্রানকে অসন্তুষ্ট দেখালো। আপনি অকারণে কথা শুনবেন কেন? রাত্রি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল। অকারণ কোথায়? এই দেরি করে ফেলেছি। এটাই তো মূল কারণ। আপনার কথা শুনতে হবে না। আমার ফ্ল্যাটে চলুন। সকালে আপনাকে বাসায় পৌঁছে দিবনে। পাগল হয়েছেন? চমকানো গলায় প্রশ্ন করল রাত্রি। পাগল হওয়ার কি আছে? আপনি আমাকে বিশ্বাস করেন না রাত? ব্যথিত কণ্ঠে বলল নিভ্রান। বিশ্বাস অবিশ্বাস নিয়ে তো কিছু বলিনি। নিভ্রান রাত্রির হাত টেনে ধরল। একরোখা গলায় বলল, তবে চলুন। রাত্রি দীর্ঘশ্বাস ছাড়ল। হতাশ গলায় বলল, আপনি পাগলামো করছেন। অন্ধকার রুম। বিছানায় বসে আছে নিভ্রান। রাত্রি আসেনি সাথে। মেয়েটা খুবই সচেতন এসব ব্যাপারে। হাজার বলেও সাথে আনতে পারেনি, শেষমেশ বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে এসেছে। সে নিজেও খুবই একরোখা, জেদি স্বভাবের। যা একবার বলে তাই করে। সেই যে বাবার সাথে মনমালিন্যর জের ধরে বাড়ি ছেড়ে একা থাকতে শুরু করেছে তো করেছেই। এখন অবধি সে নিজের সিদ্ধান্তে অবিচল। মায়ের শতবার ফিরে যাওয়ার কথা বলাও তাকে বাড়ি ফেরাতে পারেনি। আজও ভেবেছিল মেয়েটাকে সাথে নিয়েই ফিরবে। কিন্তু রাত্রি তার স্বভাব উল্টে দিল। তার একরোখা আবেদনকে ছাপিয়ে দিয়ে নিজেকে জয় করে নিল। এলো না তার সাথে। পড়ার টেবিলে বসে একদৃষ্টে স্টিলের গ্লাসটার দিকে চেয়ে রয়েছে রাত্রি। আজ আসার পথে না বলতেই 3টে কদম ছিঁড়ে হাতে ধরিয়ে দিয়েছে নিভ্রান। রাত্রি সযত্নে সেগুলো গ্লাসের পানিতে ভিজিয়ে রেখেছে। লোকটাকে আজ ভরপুর পাগলামিতে জেকে বসেছিল। তাকে বেশ কষ্টের সাথেই সামাল দিতে হয়েছে। বোঝাতে বেগ পেতে হয়েছে। কদমগুলার উপর হাত বুলিয়ে টেবিলে হাত রেখে সেই হাতের উপর কাত করে মাথা রাখল রাত্রি। উদাসমুখে কদমের দিকে মায়াভরা দৃষ্টি নিক্ষেপ করে ভাবল, যা হচ্ছে তা কি আদৌ ঠিক হচ্ছে? তার কি নিজেকে প্রশ্রয় দেওয়া উচিত? নাকি এই উথালপাথালের জীবনে একটুখানি সুখের লোভটা সামলানো উচিত? মাথায় আসছে না। সবকিছুতেই এত প্রশ্নবোধক চিহ্ন কেন? ঝকঝকে সকাল। ভার্সিটির জন্য বেরোচ্ছে রাত্রি। চোখে মুখে অস্থিরতা। আজ পরীক্ষা অথচ তার দেরি হয়ে গেল। কাঁধে ব্যাগ চাপিয়ে যেই না সিঁড়ি ভেঙে নিচে নামছে তখনই বাড়িওয়ালি রাহেলার ডাক। থেমে গেল রাত্রি। সদর দরজা খোলা। রাহেলা দরজার সামনেই ছিল বিধায় রাত্রিকে তার সহজেই চোখে পড়েছে। রাত্রিকে কাছে এসে দাঁড়াতে বললেন উনি। উদ্দেশ্য কিছু কথা শোনানো। কাল রাতে বেশ রাত হওয়ার কিছু বলতে পারেনি। তার উপর তার স্বামীও থামিয়ে দিয়েছিল। মেয়েটা নিয়ম ভেঙেও খুব সহজেই পার পেয়ে গেছে। রাত্রি দরজার সামনে দাঁড়াতেই সে কণ্ঠে হালকা ঢং ঢেলে বলল, তুমি যে কাইল এত রাইতে ফিরলা, আমাদের মান সম্মানের তো একটা ব্যাপার আছে, তাই না? রাত্রির আগে কটমট করলেও দোষটা নিজের হওয়ার দমে গিয়ে বলল, ক্ষমা করবেন আন্টি। এই রাত বিরেতে গেছিলা কই? খোঁজখবর তো নেয়া লাগবে তাই না? একা থাকো, একাই যাও, একাই আসো। কোথায় কি করে বেড়াও, তারপর শেষমেশ আমার বাড়ির বদনাম হইব। প্রচণ্ড বিরক্ত হল রাত্রি। এই মহিলার কথাবার্তা গায়ে জ্বালা ধরিয়ে দেয়। রাগ উতলে আসে। তবু চাপে পড়ে চুপ থাকে। এই ভাড়ায় এমন বাসা আর পাওয়া মুশকিল। তাই সে যথাসম্ভব ঠান্ডা গলায় বলার চেষ্টা করল, আপনি কি বলতে চাচ্ছেন আমি বাইরে গিয়ে উল্টাপাল্টা কাজ করি? আমি সারাটা দিন টিউশনি করি আন্টি। এত কথা কও কেন মুখে মুখে? মাইয়া মানুষ নরম কইরা কথা বলবা। আমি এমনই আন্টি।
শক্তের ভক্ত, নরমের জম। যাই হোক, আর কখনো দেরি হবে না। আসছি তবে। আমার পরীক্ষা আছে আজ। দেয়া করবেন। বলে স্থান ত্যাগ করে রাত্রি। রাহেলার ভেতরের চাপা রাগটা বাড়ল আরও খানিকটা। রাস্তায় জ্যাম। রিকশা নিলে আরও দেরি হবে বিধায় হেঁটেই যাত্রা শুরু করেছে রাত্রি। হাঁটতে হাঁটতে গলির মোড়ে এসেই থমকে দাঁড়াল সে। বাঁক ঘুরে একটু সামনে আগালেই মতিন মিয়ার দোকান পড়বে। কাল রাতের ঘটনার পর ওই লোকটা কি এখনো তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে? হয়তো কিছু করার সাহস পাবে না, কিন্তু নীরবে তাকে চোখ দিয়ে গিলে তো ঠিকই নিবে। হয়তো এতদিনও একই কাজ করেছে, কিন্তু সে তো আর জানত না। কয়েক মুহূর্ত থম ধরে দাঁড়িয়ে থেকে চোখ বুজে জোরে একটা শ্বাস নিল রাত্রি। কানে বাজল নিভ্রানের কালরাতের বলা একটি কথা, আপনি তো এত দুর্বল নন। চোখ খুলল রাত্রি। বুকের কোনো এক কোণে যত্নে বেড়ে ওঠা ভয়টাকে নিঃশ্বাসের সাথেই নির্গত করে দিয়ে হনহন করে হেঁটে পাশ কাটিয়ে গেল মতিন মিয়ার দোকান। সূর্যের মাত্রাতিরিক্ত ভেজে গায়ের চামড়া ঝলসে যাচ্ছে। জলপ্রপাতের মতো ঘাম ঝরছে শরীর থেকে। বারবার ওড়না দিয়ে সেই ঘাম মুছতে মুছতে ক্লান্ত অবসন্ন রাত্রি এবার হাল ছেড়ে রিকশার পিছের অংশে কাত করে মাথা এলিয়ে দিল। হুট তোলা তবু গরম কমেনি একরত্তিও। মুখ হা করে খেয়েই হারানো উল্টাপাল্টা শ্বাস ছাড়ল রাত্রি। মাথাটা কেমন ঝিমিঝিম করছে। নিভু নিভু চোখের পাপড়ি খুলে রাখা বড় দায়। ভাঙা রাস্তায় ঠাঁই না পেয়ে পুরো রিকশা বারবার ঝাঁকি দিচ্ছে। শরীরের নরম হাড়গুলো যেন চুরমার হয়ে যাচ্ছে। কি অসহ্য অনুভূতি। সকালে গোসল করেই বেরিয়েছিল। এখন ঘেমে নিয়ে মনে হচ্ছে আবারও এক ছুটে গা ভিজিয়ে আসতে। কিন্তু উপায় নেই। যাচ্ছে টিউশনি করাতে। স্টুডেন্টের পরীক্ষা সামনে। স্টুডেন্টের মা কড়াভাবে বলে দিয়েছেন এ মাসে একদিনও যাতে ছুটি না যায়। গেলেও হিসেব করে বেতন কেটে রাখা হবে। সুতরাং না যেয়ে উপায় নেই। যানবাহনের তীব্র হর্নে গা গোলাচ্ছে। চোখ বুজেই রাত্রি বুঝতে পারল শরীরটা বেশ খারাপের দিকে যাচ্ছে। অসুস্থ হয়ে লুটিয়ে পড়ছে ধীরগতিতে। গাড়ি আটকে আছে জ্যামে। তবুও যেন প্রশান্তিময় মুগ্ধতার ছোঁয়া ড্রাইভিং সিটে বসা নিভ্রানের নয়ন জুড়ে। কাচের গ্লাসের ভেতর দিয়ে দিনের আলোয় ঘেমে নিয়ে একাকার হওয়া তার রাতকেই দেখে যাচ্ছে যে। মেয়েটার নান্ত হয়ে নেতিয়ে পড়াটাও যেন স্নিগ্ধতায় ঘেরা। গলার ঘামে সিক্ত হয়ে আলগোছে লেপ্টে থাকা চুলও যেন উপহাস করছে নিভ্রানকে। আনমনেই হাসল সে। চুলগুলোও তার থেকে ঢের ভাগ্যবান। অন্তত মেয়েটাকে ছুঁয়ে তো দিতে পারে। তার তো এতেও ঘোর বাধা বিপত্তি। হঠাৎই চকিতে চোখ মেলল রাত্রি। এভাবে জ্যামে বসে থাকলে আর পৌঁছানো লাগবে না, ব্যাপারটা মস্তিষ্কে খেলে যেতেই দ্রুত ব্যাগ থেকে টাকা বের করল। ঘাড় উঁচিয়ে সামনের গাড়ির অবস্থানগুলো দেখে নিয়ে হতাশ ভঙ্গিমায় বলল, চাচা, টাকাটা রাখেন। আমি এখানেই নেমে যাব। মধ্যবয়স্ক রিকশাচালক লোকটা ঘাড় ঘুরালেন। মেয়েটা তার ছোট মেয়ের মতো দেখতে। কি অপার মায়া সরল চোখ দুটিতে। নিদারুণ ক্লান্তি গলার স্বরে। রাত্রির বাড়িয়ে রাখা টাকাটা হাতে নিলেন না তিনি। স্নেহমাখা কণ্ঠে বলে উঠলেন, তুমি হাইটটা যাইতে পারবা মা? বসো, একটু পরে জ্যাম ছাইরা দিবনে। রাত্রি মলিন হাসল। পৃথিবীতে খারাপ মানুষের ভাজে ভাজে এক দুটো প্রচণ্ড ভালো মানুষেরাও লুকিয়ে থাকে। টাকাটা আরও একটু এগিয়ে এসে বলল, আমার দেরি হয়ে যাবে চাচা। জ্যাম কখন না কখন ছাড়ে। ঠিক নেই। রিকশাচালক লোকটা ঠোঁট এলিয়ে স্নেহার্দ্র হাসলেন। টাকাটা নিয়ে পকেট ঢোকালেন। রাত্রি কাঁধের ব্যাগটা ঠিক ঠাক করে নামার জন্য এক পা বাড়াতেই মাথাটা প্রচণ্ডভাবে চক্কর দিয়ে উঠল।
নিমিষেই চোখমুখ অন্ধকার কালো আধারে ছেয়ে গেল। চোখ বন্ধ অবস্থায় তাল হারিয়ে ফেললে রাত্রি। পরনের জর্জেটের জামার হাতাটা বাজেভাবে ছিঁড়ে গেল রিকশার বেরিয়ে থাকা পেরেকের সাথে লেগে। পাতলা চামড়া ভেদ করে বাহু থেকে রক্ত গড়িয়ে গেল। কোনো মতে দুপা মাটিতে নামালেও ভারসাম্য বজায় রাখতে পারল না রাত্রি। রিকশাওয়ালা চাচা দ্রুত এক হাত ধরল। লাভ হল না। ফুটবল শরীর ভার ছেড়ে দিয়েছে। রাস্তায় বসে পড়ার আগেই শক্তপোক্ত হাতের বাঁধন তাকে বাঁচিয়ে নিল। চেনা মানুষটার বাহুবন্ধনীতে জায়গা পেতেই মস্তিষ্কের উথালপাথাল থেমে গেল। খুব আরামে নিশ্চিন্তে বুকটায় মাথা এলিয়ে দিল সে। নিভ্রানের বুক বিদ্যুৎ বেগে লাফাচ্ছে। বুকের ধুকপুকানিটা স্পষ্ট। কণ্ঠ কাঁপছে। রাত, রাত, চোখ খুলুন। হঠাৎ কি হল? রাত। রাত্রির মনটা কেঁদে উঠল। এত অস্থিরতায় ভরপুর ভয়ার্ত কণ্ঠের ডাকটা শুধু তার জন্য ডাকা হচ্ছে। তার জন্য কেউ চিন্তিত? পরক্ষণেই সীমাহীন স্নিগ্ধতায় আবার হেসে উঠল। লোকটা এখনো ডাকছে, সেই একই উৎকণ্ঠা নিয়ে। নিভ্রানের অস্বাভাবিক হৃদকম্পন কানে আঘাত করছে। পুরুষালী হাতজোড়া যে জড়িয়ে ধরার কৌশলে খুব সন্তর্পণে বাহুর ছেঁড়া অংশটা ঢেকে রেখেছে তা বুঝতেও বেগ পেতে হল না রাত্রির। মনে মনে আরও একচোট লোকটাকে অনুভব করে খুব হালকা তেজহীন স্বরে সে বলল, ঠিক আছি, শান্ত হন। রাত্রির কণ্ঠ কানে আসতেই বুক ভরে শ্বাস নেয় নিভ্রান। এতক্ষণ এগুলো ভেতরেই আটকে ছিল। আশেপাশে মানুষ জমে গেছে। নিভ্রান রাত্রিকে আরও একটু জড়িয়ে নিয়ে তাদের উদ্দেশ্যে বলল, আমার পরিচিত উনি। আপনারা অযথা ভিড় করবেন না, আমি নিয়ে যাচ্ছি উনাকে। লোকজন চলে গেল। রিকশাচালক চাচা এতক্ষণ কিছু না বললেও এবার সে মুখ খুলল। নিভ্রানকে তীক্ষ্ণ নজরে দেখে নিতে নিতে বলল, আন্নে আসলেই চিনেন তো নাকি? নিভ্রান এক হাঁটু গেড়ে রাস্তায় বসা। রাত্রির হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ ধুলোয় মাখামাখি। নিভ্রান ধীরে ধীরে তার ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে এক হাতে ধরল। অপর হাতে তখনও আবৃত রাত্রির দৃশ্যমান বাহু। রিকশাচালক চাচার দিকে না তাকিয়েই সে বলল, আপনার ওকে দেখে কি মনে হচ্ছে চাচা? রিকশাচালক গভীর দৃষ্টিতে দেখলেন। মেয়েটা যেভাবে ছেলেটার বুকে মাথা রাখছে আবার এক হাতে পিঠ জড়িয়ে ধরছে, এটা দেখে আর সন্দেহ করার অবকাশ নেই। দাঁতের পার্টি বের করে হাসল সে। বলল, মনে হইতাসে চিনেন। নিভ্রান ওড়ে হালকা ঠোঁট এলাল। রাত্রির দিকে মাথা নামিয়ে নরম গলায় বলল, রাত, দেখি তো ছাড়ুন। এভাবে রাস্তায় বসে থাকলে হবে নাকি? রাত্রি টলমলে মাথা তুলল। বাহুটা জ্বলছে। আলতো করে নিভ্রানের পিঠ থেকে হাত সরাল সে। মাথা এখনো ভার ভার লাগছে। নিভ্রান একটু উঠল। রাত্রির ব্যাগটা এক হাতের কুনুইয়ে ঝুলিয়ে নিতেই রাত্রি কাতর কণ্ঠে বলল, আমাকে একটু ধরে উঠান প্লিজ, একা পারছি না। বলেই কোনো মতে হাত বাড়িয়ে দিল সে। নিভ্রান হাত ধরল না, বরং এক মুহূর্ত বিলম্ব না করে রাত্রিকে পাজাকোলা করে কোলে তুলে নিল। থতমত খেয়ে গেল রাত্রি। জোর গলায় কিছু বলার মতো শক্তি অবশিষ্ট নেই। উপায় না পেয়ে আলতো করে নিভ্রানের গলা জড়িয়ে ধরল সে। নিভ্রান তাকে দ্রুত গাড়ির পেছনের সিটে নিয়ে বসাল। তারপর দরজা আটকে ড্রাইভিং সিটে বসল। দ্রুত গাড়ি সাইড করে রেখে সামনের ড্রয়ার থেকে পানি আর ফার্স্ট এইড বক্স নিয়ে এসি বাড়িয়ে দিয়ে আবারও পিছে ফিরে এলো। গাড়ির ভেতর এমনেও ঠান্ডা ছিল, এখন তা আরও তীব্র হয়েছে। নিভ্রান রাত্রিকে টেনে নিল বুকে। মাথায় হাত বুলাতে বুলাতে মুখের সামনে পানির বোতল ধরে শক্ত স্বরে বলল, হা করুন, পানি খান।
রাত্রি বাধ্য মেয়ের মতো মুখ খুলল। নিভ্রান অনেকগুলো পানি খাইয়ে নিজ হাতে ঠোঁট মুছিয়ে দিল। লোকটা রেগে আছে খুব, আচার-আচরণে বোঝা যাচ্ছে। কিছু করার আগে রাত্রির অনুমতি নিচ্ছে না, মানে সে বেশ ভালোই ক্ষেপেছে। ভালো লাগছে? রাত্রি মৃদুভাবে উপর নিচে মাথা নাড়াল। নিভ্রান তাকে বুক থেকে সরিয়ে সিটে মাথা ঠেকিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স খুলতে খুলতে নামানো গলায় বলল, ভালো করে পরিষ্কার করতে হবে। লোহার পেরেক দিয়ে কেটেছে, ইনফেকশন হয়ে যেতে পারে। এটুকু বলে থামল সে। রক্তাক্ত বাহুর দিকে একবার তাকিয়ে নিয়ে চোখ সরিয়ে নিল। পর তুলোয় স্যাভলন লাগাতে লাগাতে বলল, জামা নামান। রাত্রি চমকে উঠল। কাঁধ থেকে জামা না নামালে ব্যান্ডেজ করা অসম্ভব। তবু নিভ্রানের সামনে এমন নির্লজ্জের মতো কাপড় নামিয়ে দেয়াটা কেমন যেন। স্বাভাবিকতই আপত্তি করল সে। হাত এগিয়ে বলল, আমি পারব, আমাকে দিন। নিভ্রান নির্বিকার ভঙ্গিতে তাকাল। কিছুক্ষণ চেয়ে থেকে আচমকাই খোঁজ করে রাত্রির পিছের চেইনটা খুলে দিয়ে তুলোটা হাতে ধরিয়ে বলল, করুন। রাত্রির বলতে হল না। নিভ্রান নিজে থেকেই মুখ ঘুরিয়ে দৃষ্টি বাইরে দিয়ে রাখল। অস্বস্তি কাটিয়ে জামা নামাল রাত্রি। মাথার ভন ভন করাটা এসির ঠান্ডা হাওয়ার বদৌলতে এখন একটু শিথিল আছে। ক্ষত পরিষ্কার করা শেষ হতেই হালকা কাশল সে। নিভ্রান তার ইশারা বুঝে কাপড়ের গজ বের করে দিয়ে বলল, একা বাঁধতে পারবেন? পারব বলে এক পাশ দাঁত দিয়ে ধরে আর আরেক পাশ হাতে ধরে পেঁচিয়ে ভেতরে তুলো দিয়ে গজ বেঁধে নিল রাত্রি। জামা উঠিয়ে নিজেই চেনটা লাগিয়ে নিয়ে ওড়না দিয়ে ছেঁড়া বাহু ঢেকে বলল, হয়ে গেছে। নিভ্রান তাকাল। রাত্রির বামগালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পাতার উপরে স্লাইড করতে করতে বলল, সবসময় এমন কেন করেন রাত? এত ফুরবল শরীরে কেন ঘোরাফেরা করেন? আজ যদি আমি না থাকতাম? রাত্রি ওর দিল না। অপরাধীর মতো চুপ করে রইল। নিভ্রান হাত সরিয়ে ফার্স্ট এইড বক্স গুছিয়ে নিল। ড্রাইভিং সিটে বসার জন্য বেরোতে নিলেই রাত্রি তার হাতের কবজি চেপে ধরে বলল, শুনেন। মুচকি হাসি ফুটে উঠল ঠোঁটের কোণ ঘেঁষে। সমস্ত রাগ নেমে গেছে নিমিষে। এই ডাকটা, এই হাত ধরাটা। না, এরপর আর রাগ ধরে রাখার উপায় নেই। দড়ি দিয়ে বেঁধে রাখলেও রাগ পালিয়ে যাবে। ঘাড় ফিরিয়ে তাকাল সে। রাত্রি মিনমিনে গলায় বলল, আমি এক জায়গায় পড়াতে যাচ্ছিলাম, খুব জরুরি। নিভ্রান হতাশ শ্বাস ছাড়ল। এই মেয়েকে বুঝিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। এই মেয়ে কথা শোনার মেয়ে না, চরম অবাধ্য। উপরন্তু রাত্রির ছোট্ট মুখটায় দিকে তাকিয়ে গলার আওয়াজ বাড়াতে পারল না সে। শান্ত স্বরে বলল, অ্যাড্রেস বলুন, পৌঁছে দিচ্ছি। কালো সন্ধ্যার শেষ অধ্যায়ের পরিসমাপ্তি। ঘড়ি অনুযায়ী এ সময়টাকে রাত্রিকাল বলে। প্রকৃতি জুড়ে থমকে থাকা বাতাস। আকাশে ঘনীভূত সাদা লম্বা মেঘ উড়ে বেড়াচ্ছে। মেঘকন্যা বোধহয় ধরিত্রী মাতার গায়ে বৃষ্টি নামানোর অনুমতি চাইছে দুহাত জোর করে। নিভ্রান ড্রাইভ করছিল। গাড়ির ভিতর হলদে লাইটের ছা। রাত্রি চুপটি করে বসে আছে। সারাটা দিন নিভ্রান তাকে এখান থেকে ওখানে নিয়ে গেছে শুধু। একা ছাড়বে না কোনো মতেই। এখন বাড়ি ফেরার শেষ যাত্রা চলছে। জানালা খোলা। ঠান্ডা বাতাসে এসির প্রয়োজন একেবারেই নগণ্য। রাত্রি তিরিক্ষি মেজাজে বলল, আপনি শুধু শুধু কাজকর্ম বাদ দিয়ে পুরো দিনটা নষ্ট করলেন। আপনি সাথে থাকলে বছরের ৩৬৫ দিনও নষ্ট করতে এক পায়ে রাজি। নিভ্রানের ওর যেন তৈরি করা ছিল। রাত্রি হেসে ফেলল। অস্ফুট স্বরে বলল, পাগল আপনি। নিভ্রানও তাল মেলাল, হয়ে গেছি বোধহয়।
রাস্তার জ্যামের সাথে না পেরে গাড়ি ঘোরানো হয়েছে। উল্টো পথে দেরি হলেও গাড়ি চালাতে বেশ আরাম। বাধাহীন স্পিডে ফাঁকা রাস্তায় নিয়মহীন ড্রাইভিং। এই রাস্তাটা একদম নির্জন, জনমানব শূন্য। ঝড়ো বাতাস শুরু হবে ভাব হতেই নিজের পাশের জানালার কাচ উঠিয়ে দিল রাত্রি। সেকেন্ড না পেরোতেই শহর উড়িয়ে ঝড়ো হাওয়ার আগমন। বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটাগুলো যেন উড়ে যাচ্ছে। ধুলোয় সামনেটা আচ্ছাদিত। নিভৃণ জানালা দিয়ে মুখ একটু এগিয়ে নাকে মুখে ঠান্ডা বাতাস মাখছে। মাথার চুল উড়ে যাচ্ছে পেছনের দিকে। রাত্রি তার বাহুর শার্ট টেনে ধরল। বিরক্তিকর কণ্ঠে বলল, কি করেন? কাঁচ লাগান, জোরে বৃষ্টি নেমে যাবে। নিভৃণ ছ্যাতো করে উঠল। ভরাট গলায় ধমকের সুরে বলল, আপনার এই বৃষ্টিবিদ্বেষী স্বভাব আমার মোটেও পছন্দ নয় রাত। আমি বৃষ্টিবিদ্বেষী না। রাত্রির অবাক কণ্ঠের চটপট ওর। ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো নিভৃণ। রাত্রির ফর্সা মুখের সর্বাঙ্গে চোখ বুলিয়ে মুহূর্তেই উজ্জ্বল হয়ে ওঠা চোখজোড়া সহির করে বলল, তবে চলুন, আজ ভিজব। নিভৃণের বলতে দেরি, কিন্তু বৃষ্টি নামতে দেরি হয় না। ঝোড়ো ঝোড়ো শব্দে মেতে ওঠে প্রকৃতি। মাতাল বৃষ্টির ছটফটে আমেজ। দুপাশে বড় গাছওয়ালা রাস্তার ধারের কাঁচা মাটির ঘ্রাণে অদ্ভুত মাদকতা। নিভৃণকে সত্যি সত্যিই সিটবেল্ট খুলতে দেখে ধরফরিয়ে উঠল রাত্রি। বলল, পাগল হয়েছেন? নিভৃণ ততক্ষণে নিজের সিটবেল্ট খুলে রাত্রিরটা খোলায় মনোযোগ দিয়েছে। রাত্রির কথার পিঠে তার ভাবলেশহীন ভঙ্গি, পাগলি আমি। আপনি যে পাগলামি করুন, আমি নেই এসবে। রাত্রির কথাটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিভৃণ বেরিয়ে পড়ল বৃষ্টি মাথায়। রাত্রি শক্ত হয়ে বসল। সে যাবে না। মাঝরাস্তায় বৃষ্টিতে ভেজার কোনো মানে আছে? এ কেমন পাগল জুটো তার ভাগ্যে। গাড়ির একপাশ থেকে অপর পাশে ঘুরে আসতে আসতেই কাকভেজা হয়ে গেছে নিভৃণ। বৃষ্টির ফোঁটা অনবরত গড়িয়ে পড়ছে চোখমুখ বেয়ে। গাড়ির দরজা খুলল সে। রাত্রির মোহিত চোখ নিভৃণের উজ্জ্বল শ্যামলা সিক্ত মুখশ্রীতে। নাকের ডগার বিন্দুপানিটা পড়ল কোলের উপর। শুকনো একটা ঢোক আপনা আপনিই নেমে গেল গলা বেয়ে। কম্পিত চোখের পাতা নিষিদ্ধ একটা জায়গা থেকে সরিয়ে নিল রাত্রি। নিভৃণ অনুরোধ করল, আসুন না রাত, একবার অন্তত এভাবে ভিজে দেখুন। খারাপ লাগলে আর কখনো বলবো না, বলে নিজের ভেজা হাতটা রাত্রির হাতটা মুঠোয় টেনে নিল। ঠোঁট কামড়ে ধরল রাত্রি। নিজের সাথে হার মেনে নেমে এলো নিভৃণের হাত ধরে। বৃষ্টি যেন এই রূপবতীর অপেক্ষাতেই ছিল। তার দেখা পেতেই সে তেজ বাড়িয়ে দিল। শুরু হলো ভারী বর্ষণ। সারা গা সেই পানির আলিঙ্গনে কুকড়ে গেলেও ভারী জাতাকলে পিষ্ট হওয়া রাত্রির সুপ্ত চঞ্চল মনটা জেগে উঠল খুব নিভৃতে। দুহাতে রাজলা সামনের দিকে মেলে বৃষ্টির পানি মুঠোবন্দি করতে করতে ধীরগতিতে চোখ বুজল সে। নিভৃণ চেয়ে রইল একদৃষ্টে। মনে হচ্ছে এই অপরূপ দৃশ্যটা প্রাণভরে দেখতে না পারলে হয়তো তার পুরো জীবনটাই ব্যর্থতার কাতারে সামিল হবে। রাত্রি যখন চোখ খুলল তখন নিভৃণ শটান হয়ে শুয়ে আছে পিচঢালা রাস্তায়। চোখ দুটো একাধারে নিবন্ধ, ভেজা গায়ে স্পষ্ট হয়ে ওঠা রাত্রির মেয়েলি দেহের গড়নে। বৃষ্টির অবিশ্রাম আঘাতও সেই চোখজোড়া বন্ধ করাতে পারছে না। রাত্রি খেয়াল করল না সেই চাহনি। করলে হয়তো লজ্জায় মুচড়ে যেতে 2 মিনিটও লাগত না। নিভৃণকে এভাবে শুয়ে থাকতে দেখে চোখমুখ বিশ্রীভাবে কুঁচকে ফেলল সে। তাড়া দিল, এমা, এভাবে কেউ শুয়ে পড়ে নাকি? উঠুন, ময়লা লাগবে গায়ে। কপালে রাখা হাতটা সরাল নিভৃণ। আরও একটুক্ষণ রাত্রিকে অন্য চোখে দেখে নিয়ে আচমকাই তার হাতে সজোরে টান দিল।
বেসামাল হয়ে ধপ করে নিভ্রানের পাশ ঘেঁষে বসে পড়ল রাত্রি। কিছু বলার আগেই নিভ্রান মোহাচ্ছন্ন গতিতে হাতের উল্টোপিঠ দিয়ে আলতো স্পর্শে ছুঁয়ে দিল ও গলার পাশটা। কেঁপে উঠল রাত্রি। কম্পমান ঠোঁটজোড়া একটার সাথে আরেকটা লেগে গিয়ে দ্বিগুণ হারে কম্পিত হতে লাগল। নিভ্রান আবারও টান দিল। এক হাতের তালু রাস্তায় মেলে সেই তালুর উপর রাত্রি মাথাটা সযত্নে রাখল। রাত্রি আচমকাই নিস্তব্ধ। এ কি স্বর্গীয় সুখ! উপরে খোলা আকাশ, মাঝরাস্তায় শুয়ে থাকা, সাথে মাথার পিছে এক ভরসাপূর্ণ হাত। আর কি চাই? চোখ বন্ধ করুন, একটু শব্দে অনুভব করুন এই মাতাল শব্দ, কাঁচা মাটির গন্ধ, প্রকৃতির জলছন্দ। আপনি প্রেমে পড়তে বাধ্য। রাত। নিভ্রানের জড়ানো কণ্ঠ। রাত্রি চোখ বুজল। মুখের উপর সরাসরি পানি পড়ছে। নিঃশ্বাস নিতে একটু কষ্ট হওয়ার মাথাটা কাত করে ফেলল সে। নিভ্রান আচানক প্রশ্ন করল, আপনি কখনো কাউকে ভালোবাসেননি? রাত্রি সময় নিল। পর গলায় স্বপ্নবিলাসী ভাব নিয়ে মিষ্টি স্বরে বলল, এখন অবধি না। তবে বাসব, আমি পবিত্রভাবে যেই মানুষটার হব তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসব। প্রেমের গন্ধে পরিপূর্ণ সতেজ প্রকৃতি। নিভ্রান রাত্রির উপর ঝুঁকে গেল। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে নরম হাতটা চেপে ধরল রাস্তার সাথে। চমকে চোখ মেলল রাত্রি। ঘাড় সোজা করে তাকাল। এখন আর বৃষ্টির ফোঁটা তাকে ছুঁতে পারছে না। নিভ্রানের মুখ তার মুখ বরাবর। রাত্রির বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঘন থেকে ঘন হয়ে আসছে শ্বাসপ্রশ্বাস। নিভ্রান আরও ঘনিষ্ঠে আসল। রাত্রির কাঁধের পাশটায় উত্তপ্ত নিঃশ্বাসের বহর ছড়িয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, এই বৃষ্টি সাক্ষী রইল, আপনি শুধু আমার হবেন। রাত। রাত্রির সর্বাঙ্গ যেন সদ্য ছুঁয়ে দেয়া লজ্জাবতী গাছের পাতার ন্যায় নুয়ে পড়ল। শরীরে এক অদ্ভুত শিহরণের শীতল বিচরণ। বুকটা কাঁপছে। বুকের ভেতর থাকা মনটা কাঁপছে। নিভ্রানের চুলে আটকে থাকা পানির ফোঁটা টুপ করে পাপড়ির উপর পড়ল। চোখের পাতা ঝাপসা হয়ে বন্ধ হয়ে গেল। কোন বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনতা জল। বৃষ্টির পানির সাথে মিলিয়ে যাওয়ায় তা আলাদা করা গেল না। দুচোখ বন্ধ অবস্থায় রাত্রি চরম কাতরতা নিয়ে প্রার্থনা করে উঠল, তাই যেন হয়, আমি যেন শুধু আপনার হই। নিভ্রানের চোখে বেগতিক নিমগ্নতা। কাঁধের পাশ দিয়ে রাস্তায় ছড়িয়ে পড়মুছে রাত্রির ভেজা চুল। সেই চুনের একদম কাছে নাক নিয়ে লম্বা শ্বাস নেয়া মাত্রই ছন্নছাড়া রাশভারী কণ্ঠে স্বগতোক্তি করল সে, আপনি কি মাখেন রাত? এতটা। কণ্ঠ নিভিয়ে আসে। আসক্তের মতো আবারও গন্ধ নেয় সে। যেন সেখানে কোনো নেশাদ্রব্য লুকায়িত আছে। রাত্রি কুকড়ে যায়। লোকটা কি করছে? হুঁশে নেই নাকি? হাতটাও রাস্তার সাথে এত চাপ দিয়ে ধরেছে যা তার পক্ষে ছাড়ানো প্রায় অসম্ভব। তবু চেষ্টা করে সে। হাতের বাঁধনে নাড়াচাড়া হতেই কাঁধ থেকে মাথা তুলে চোখে চোখ রাখে নিভ্রান। কিছু সময় খুব একান্তে অতিবাহিত হয়। চোখে চোখে নীরব কথোপকথন শেষে রাত্রি দৃষ্টি নামায়। বলে, সরুন। নিভ্রানের নিষ্পলক দৃষ্টি রাত্রির ভিজে ওঠা পাতলা ঠোঁটের দিকে। হাতের চাপটা আরও দৃঢ় করে আচ্ছন্নের মতো বুলি আওড়ায় সে। আর একটু দেখি। বৃষ্টির গতিক কমে আসার ভাব নেই। আকাশ যেন তার সব মেঘ আজই উজাড় করে দিবে পৃথিবীতে। রাত্রি উসখুস করল। বন্ধনমুক্ত থাকা অপর পাশের হাতটা নিভ্রানের পিঠ থেকে সরিয়ে নিল। নিভ্রানের চুল উল্টো হয়ে থাকার কারণে কপালের উপর এসে পড়েছে। হাতের পাচাঙ্গুলে ডুবিয়ে সেই চুলগুলো খুব যত্নে গুছিয়ে দিতে দিতে সে বলল, আর কত দেখবেন? এভাবে ভিজতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন তো। আপনিও তো ভিজছেন।
আপনি অসুস্থ হবেন না? রাত্রি হাসল। তার অর্ধাংশে এক বিন্দু পানি পড়তে দিচ্ছে না লোকটার সুঠাম দেহ। তার ছোট্ট শরীরটা চাপা পড়ে গেছে দেহতলে। এক নজর সেদিকে চোখ বুলিয়ে এসে ফিচেল গলায় বলল, আপনি ভিজতে দিচ্ছেন কই? দিচ্ছি না তাই না? বলেই সরু চোখে তাকালো নিভ্রান। রাত্রির চেপে রাখা হাতটা ছেড়ে দিয়ে নিজের বরফ শীতল হাতের ছোঁয়া রাত্রির কপাল থেকে নামাতে নামাতে গলা ছাড়িয়ে ঘাড়ে গলিয়ে দিল। রাত্রির কি যেন হল। কাপা কাপা কণ্ঠে সে বলল, সরুন না। নিভ্রান ম্লান হাসল। চোখ ঘুরিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে রাত্রিকে ছেড়ে দিয়ে আবারও শটান হয়ে শুয়ে পড়ল রাস্তায়। পরমুহূর্তেই রাত্রির এক হাত টেনে চেপে ধরল বুকের মাঝখানে। রাত্রি মানা করতে পারল না। চুপটি করে লোকটার বুকের স্পন্দনগুলো গুনতে থাকল মনোযোগী ভঙ্গিতে। অনেকটা সময় কেটে গেছে হয়তোবা। যখন ধ্যান ভাঙল তখন রাতের আধার অনেকটা ঘনিয়ে এসেছে। চারিপাশে নিস্তব্ধতারা প্রহর বাড়াচ্ছে। বৃষ্টির গতি এখন একটু নিস্তেজ। গাছপালায় চোখ বুলিয়ে ঘাড় কাত করে পাশে তাকালো রাত্রি। কি আশ্চর্য! লোকটা এখনো একই দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। চোখের ভাষাটা তখনকার মতোই খুব ভিন্ন। মুগ্ধতাদের ভিড় জমেছে চোখের কোলজুড়ে। চট করে উঠে বসল রাত্রি। জর্জেট কাপড়ের হালকা গোলাপি জামা ভিজে সবই স্পষ্ট দৃশ্যমান। তৎক্ষণাৎ দৃষ্টি সংযত করল নিভ্রান। তার এভাবে তাকিয়ে থাকা মেয়েটাকে অস্বস্তিতে ফেলবে। রাত্রি রাস্তায় লেপ্টে থাকা ওড়না সামলে নিতে নিতে বলল, আপনি বাড়ি ফিরবেন না? নিভ্রান উঠে বসল। চোখে মুখে উদাসীনতা, ইচ্ছে যে করছে না। তবে আমাকে পৌঁছে দিন। তারপর আবার এসে যতক্ষণ ইচ্ছা ইচ্ছে পূরণ করেন। এখন উঠুন তো জলদি। নিভ্রান চুল ঝাড়ল। শার্টের হাতা গুটিয়ে কলার ঠিক করে চাপা গলায় বলল, আপনি জানেন এখন কটা বাজে? কাটায় কাটায় রাত 12টা। কণ্ঠে অপরাধী ভাব। সত্যি বলতে সে নিজেই বুঝেনি এত সময় কখন পার হল। রাত্রিকে দেখতে দেখতে আর কোনো কিছুর খেয়ালই ছিল না। মাত্র ঘড়ি দেখল। নয়তো সে কখনোই রাত্রিকে এমন পরিস্থিতির সম্মুখীন করত না। রাত্রি উঠে দাঁড়াচ্ছিল। কথাটা কানে যেতেই যেন মুখ থুবড়ে হোঁচট খেল সে। অবিশ্বাস্য ভঙ্গিতে দ্রুত ঝুঁকে নিভ্রানের হাত টেনে ঘড়ি দেখল। সত্যিই 12টা বাজে। এত সময় কখন কাটল? মাথাটা চিন্তায় অস্থির হয়ে উঠছে। এ সময় বাড়ি ফেরা মানে কলঙ্কের দাগ নিজ হাতে গায়ে ছুঁয়ে দেয়া। কি করবে ভাবতে ভাবতেই সে অস্থির কণ্ঠে বলল, এখন কি করব আমি? কিভাবে ফিরব? কণ্ঠ ধরে গেল। কান্না কান্না হয়ে এলো মুখশ্রী। নিভ্রান চট করে উঠে দাঁড়াল। মাথায় হাত রেখে অভয় দিয়ে বলল, আহা, কাঁদবেন না রাত। আমার বাসায় চলুন। বিশ্বাস করুন, আপনি নিরাপদে থাকবেন। আমি আপনাকে বিশ্বাস করি। তবে এত আপত্তি কেন? আপনি বুঝতে পারছেন না? অসহায়ত্ব জেকে ধরেছে রাত্রির কণ্ঠস্বর। বুঝতে চাইছি না। আপনি চলুন তো। এখনো কাঁপছেন। ঠান্ডা লেগে যাবে। কিন্তুবলে 2 মিনিট ভাবল রাত্রি। তার পক্ষে সম্ভব না বাইরে পুরো রাত কাটিয়ে দেয়া। আর বাসায় ফেরাটা তো আরও অসম্ভব। বাড়ির চৌকাঠটা এখন ধারালো ফলার মতো। সেটা মারাতে হলে পাকে ক্ষতবিক্ষত করতে হবে। আর সেই আঘাতের দাগ বয়ে বেড়াতে হবে সারা জীবন। তিক্ত শ্বাস ফেলল সে। একেবারেই উপায়ন্তর না পেয়ে নিচু গলায় বলল, আচ্ছা, চলুন। সাজানো গোছানো ছিমছাম পরিবেশের বিশাল ফ্ল্যাট। আগাগোড়াই যেন সাদায় মোড়ানো। বড় বড় সোফা, দেয়ালের রং,
মেঝের টাইলস, এমনকি পর্দাগুলোও সাদা। পায়ের জুতো খুলতে খুলতে ভ্রু কুঁচকাল রাত্রি। ড্রয়িং রুমের এপাশ থেকে ওপাশে নজর বুলাতে বুলাতে বলল, আপনার একা থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে নাকি? ছোট খাটো একটা নিলেই তো পারেন। টাকা আছে বলেই খরচ করতে হবে এমন তো কোনো কথা নেই। নিভ্রান মুচকি হেসে বলল, সবসময় তো আর একা থাকব না, একসময় তো পাশের মানুষটারও থাকতে হবে সাথে। রাত্রি থতমত খেলেও দমে গেল না। বলল, সে যাই হোক, দুজন মানুষের জন্য এত বড় জায়গায় দরকার নেই। বাচ্চা কাচ্চা হলে তারাও থাকবে। নিভ্রানের দুষ্টু গলা। রাত্রি ছি বলে কপাল কুঁচকাল। তারপর তেজি গলায় বলল, আপনি আপনার বাবা মা ভাইবোনদের সঙ্গে নিয়ে থাকলেই তো পারেন। নিভ্রানের মুখের ভাবভঙ্গি বদলে গেল। তবুও রাত্রির সাথে রাগ দেখাল না সে। প্রসঙ্গ এড়িয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি আসুন, এতক্ষণ ধরে ভিজে আছেন। কাপড় পাল্টে শাওয়ার নিন। আমি কি পরব? রাত্রি চিন্তিত গলা। নিভ্রানকে একবারেই চিন্তামুক্ত দেখাল। পাশের একটা রুমের দরজা খুলতে খুলতে সে বলল, মা আসে মাঝে মাঝে। 2-1 দিন থাকে। শাড়ি টাড়ি বোধহয় রাখা আছে এই ঘরে। একটা বের করে দিচ্ছি। আসুন। রাত্রি গুটি গুটি পায়ে রুমে ঢুকল। নিভ্রান লাইট জেলে আলমারির পাল্লা খুলতেই হ্যাঙ্গারে ঝুলানো শাড়িগুলো চোখে পড়ল। মনে মনে স্বস্তির শ্বাস ফেলে সে জায়গা থেকে একটু সরে বলল, কোনোটা পরবেন দেখুন। একটা দিলই হবে। রাত্রির জোরসড় ওর। নিভ্রান যেন এই কথার অপেক্ষাতেই ছিল। অনুমতি পেয়ে যেতেই খুঁটিয়ে খুঁটিয়ে শাড়িগুলো দেখে একটা সাদা মধ্যে সুতোর কাজ করা শাড়ি বের করল সে। এটা মানাবে মেয়েটাকে। শাড়ির ভাঁজের উপরেই ব্লাউজ রাখা। নিভ্রান কপালে ভাঁজ ফেলল। একবার রাত্রি দিকে চেয়ে কিছু একটা পরখ করে সে বলল, আপনি খুব চিকন। ব্লাউজ অনেক ঢিলে হবে। রাত্রি কাচুমাচু করল। বিনীত স্বরে বলল, সমস্যা নেই, পরতে পারলেই হল। নিভ্রান তার হাতে শাড়ি দিয়ে নিজের রুমে নিয়ে গেল। বলল, ওই বাথরুমের গিজারটা নষ্ট, ঠিক করা হয়নি। আপনি এটাই যান, টাওয়াল ভেতরেই আছে। গরম পানি দিয়ে শাওয়ার নিবেন, নয়তো আবার জ্বর আসতে পারে। রাত্রি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ঢুকে গেল। ভেতর থেকে দরজা আটকানোর শব্দে নিশ্চিত হতেই নিভ্রান নিজের জামাকাপড় নিয়ে পাশের রুমে চলে গেল। ঠান্ডা পানিতেই গোসল করতে হবে। উপায় নেই। এভাবে এতক্ষণ থাকলে নির্ঘাত সর্দি লাগবে। রাত্রি যখন বেরোল তখন নিভ্রান শাওয়ার শেষ করে বিছানায় বসে আছে। পাশেই ফার্স্ট এইড বক্স রাখা। রাত্রিকে বেরোতে দেখেই তাড়া দিল সে, আপনার ব্যান্ডেজ ভিজে গেছে না? নতুন করে বেঁধে নিন। নিভ্রানের উৎকণ্ঠায় আবারও মনটা প্রশান্তিময় হাওয়ায় ভরে উঠল রাত্রির। মুচকি হেসে সে বলল, আপনি অযথাই এত টেনশন করছেন। কাটাটা কিন্তু অত গভীর না। তখন রক্তটা একটু বেশি পড়েছে বলে মনে হচ্ছিল খুব লেগেছে। চুপ করুন তো। অল্প থেকেই কত কিছু হয়ে যায় জানেন? রাত্রি নিজের অজান্তেই চমকে উঠল। নিভ্রানের কথাটা অন্যভাবে মস্তিষ্কে আঘাত করছে। আসলেই তো, অল্প থেকে তো অনেক কিছুই হয়ে যায়। ভাবনার মাঝেই নিভ্রান তাকে টেনে বিছানায় বসিয়ে গজতুলা বের করে হাতে ধরিয়ে দিল। পর রুম ত্যাগ করার জন্য উদ্যত হয়ে বলল, হয়ে গেলে ডাইনিংয়ে আসেন। ডিনারটা করেনি। নিভ্রান তার কথা রেখেছে। ডিনার শেষ হতেই একেবারে নিরাপদে রাত্রিকে নিজের ঘরে শুইয়ে নিজে অন্য রুমে চলে গেছে। একবার ভালো করে তাকায়নি পর্যন্ত।
এমন কোনো কথাও বলেনি যেটায় রাত্রি লজ্জায় পড়ে। যেন রাত্রির এ বাড়িতে থাকাটা খুব স্বাভাবিক। সকাল 7টা। অনবরত কলিং বেলের শব্দে ঘুম ভাঙল নিভ্রানের। আড়মোড়া ভেঙে উঠল সে। এ সময় কে এভাবে বেল বাজাচ্ছে? বুয়া তো আসে 9টার পর। দারোয়ান এমন করে বেল বাজানোর সাহস পাবে না। তবে হাই তুলে বিছানা ছাড়ল সে। গেটের দিকে যাওয়ার আগে একবার নিজের রুমের দরজাটা হালকা ফাঁক করে রাত্রিকে দেখে নিল। যাক, মেয়েটার ঘুম ভাঙেনি। সাদা ব্ল্যাঙ্কেটে মোড়ানো ঘুমন্ত অবস্থায় তাকে কোনো অপরূপ শুভ্রকন্যার চেয়ে কম লাগছে না। মনে হচ্ছে বিশাল আকাশের এক টুকরো সাদা মেঘ তার বিছানায় মাঝখানে এসে লুটিয়ে পড়েছে। আনমনেই হাসল নিভ্রান। দরজাটা নিঃশব্দে বন্ধ করে আবারও পা বাড়াল মেইন গেটের দিকে। চলবে।